আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি আব্দুর রৌফ। আমি আজ প্রায় ২৬ বছর ধরে বাংলাদেশের ভ্যাট সিস্টেমের সাথে নানা ক্যাপাসিটিতে আমি কাজ করছি। কাজ করতে যে দেখলাম যে আমাদের দেশে ভ্যাট সচেতনতার খুব অভাব, ভ্যাট সাধারণ্যে বোধগম্য নয়। এই কারণে আমাদের দেশে একটা মানসম্মত ভ্যাট ব্যবস্থা স্থাপন করা যাচ্ছে না। অর্থনীতির যে সম্ভাবনা, সেই সম্ভাবনা অনুযায়ী রাজস্ব আহরণ করা সম্ভব হচ্ছে না। আমাদের দেশের ট্যাক্স জিডিপি রেশিও এখন 10-এর কাছাকাছি। আমাদের আশেপাশের দেশেও এটা অনেক বেশি, উন্নত দেশে আরও বেশি। আমাদের আশেপাশের দেশে 15-17 এরকম। আমাদের যে দ্বিতীয় পরিপ্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 41, সেখানে ট্যাক্স জিডিপি রেশিও 24-এ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তো সেটা করতে হলে অভ্যন্তরীণ সম্পদ আহরণ করা খুব জরুরি। তো অভ্যন্তরীণ সম্পদ আহরণ করতে হলে আমাদের একটা স্ট্যান্ডার্ড ভ্যাট ব্যবস্থা স্থাপন করতে হবে। একটা স্ট্যান্ডার্ড ভ্যাট ব্যবস্থা স্থাপন করার যে অনেকগুলো কম্পোনেন্টস, তার একটা হলো যে একটা ভ্যাট প্রফেশনাল শ্রেণী গড়ে তুলতে হবে, দক্ষ, নৈতিক মূল্যবোধ সম্পন্ন, দক্ষ এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন ভ্যাট প্রফেশনাল শ্রেণী গড়ে তুলতে হবে। আমি এখন সেই কাজ করার চেষ্টা করছি। এই ভিডিও টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আমি এই মানুষের কাছে ভ্যাটের মেসেজ, ভ্যাটের এডুকেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যাতে যারা আগ্রহী ভ্যাট পেশাদার হতে, তারা যেন প্রয়োজনীয় জ্ঞানটুকু অর্জন করতে পারেন। তো প্রিয় দর্শক, আমাদের আজ 35তম সেশন। আমরা উপকরণ কর রেয়াত আলোচনা করছি। রেয়াতের আজ 11তম সেশন। আমরা আলোচনা করছিলাম যে কোন কোন ক্ষেত্রে উপকরণ কর রেয়াত নেওয়া যায় না। গত সেশন পর্যন্ত আমি 17টা পয়েন্টস ডিসকাশন করেছিলাম, 17টা ক্ষেত্র ডিসকাশন করেছিলাম যে সব ক্ষেত্রে উপকরণ কর রেয়াত নেওয়া যায় না। আজ 3টা ক্ষেত্র ডিসকাশন করব, তাহলে 20টা ক্ষেত্র হবে। আজই আমরা এই কোন কোন ক্ষেত্রে উপকরণ কর রেয়াত নেওয়া যায় না সে ডিসকাশন আজ আমরা শেষ করব। এরপর আমরা রেয়াত সংক্রান্ত আরও কিছু ডিসকাশনে যাব। এর আগে আমি বলেছিলাম যে এ সংক্রান্ত ক্ষেত্র আছে 19টা, কিন্তু আজকে বললাম যে আজ 20টা হবে। এর কারণ হলো গত সেশনে আমি যে ডিসকাশনটা করেছিলাম সেখানে একটা ক্ষেত্রকে ভেঙে দুভাগ করেছিলাম আলোচনার সুবিধার্থে। এজন্যে মোট ক্ষেত্র হবে 20টা। ধারা 46-এর উপধারা 1 এবং 2, ধারা 46-এর উপধারা 1 এবং 2 আমি আলোচনা করছি। এখানে এই মোট 20টা ক্ষেত্র বর্ণনা করা আছে যে ক্ষেত্রে উপকরণ কর রেয়াত পাওয়া যায় না। ভ্যাট প্রফেশনালদের এগুলো ভালো মতো বোঝার খুব দরকার হয়। এখন আমরা আলোচনা করব ধারা 46-এর উপধারা 2-এর দফা খ, গ, ঘ। ক আমি গতদিন আলোচনা করেছি। দফা খ, গ, ঘ 18, 19 এবং 20 নম্বর ক্ষেত্র। দফা খতে কি বলা আছে? ধারা 46-এর উপধারা 2-এর দফা খতে বলা আছে যে যদি চিত্ত বিনোদন সংক্রান্ত কোনো উপকরণ হয়, যদি এন্টারটেনমেন্ট রিলেটেড কোনো উপকরণ হয়, তাহলে তার উপরে রেয়াত পাওয়া যাবে না। যদি এন্টারটেনমেন্ট রিলেটেড কোনো উপকরণ যদি কেউ ক্রয় করে, তাহলে তার বিপরীতে রেয়াত পাওয়া যাবে না। আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন একটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান, ধরুন একটা মোবাইল টেলিফোন অপারেটর একটা কোম্পানি, তার প্রচুর কর্মচারী আছে। তো তাদের কর্মচারীদের চিত্ত বিনোদনের জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত হলো। বিদেশ থেকে শিল্পী নিয়ে এসে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। সেখানে শুধু কর্মচারীরা থাকবে, কর্মচারীদের বিনোদন হবে। তো এই অনুষ্ঠান আয়োজন করার জন্য একটা শোবিজ আয়োজনকারী একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হলো। সেই প্রতিষ্ঠান বিদেশ থেকে শিল্পী নিয়ে এসে একটা অনুষ্ঠান আয়োজন করলো। তো আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায়
বিদেশ থেকে শিল্পী নিয়ে এসে অনুষ্ঠান আয়োজন করা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা, এটা একটা ভ্যাটেবল সেবা। এই সেবার উপরে ভ্যাটের হার 15% এবং সাপ্লিমেন্টারি ডিউটির হার 10%। তো এই অনুষ্ঠানটা আয়োজন করার পরে শোবিজ আয়োজনকারী প্রতিষ্ঠান এই মোবাইল টেলিফোন অপারেটর কোম্পানির কাছে বিল সাবমিট করলো। সেই বিলের ভিতরে 15% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। তো আমরা কি জানি? আমরা জানি যে চিত্ত বিনোদন সংক্রান্ত কোনো পারচেজের বিপরীতে উপকরণ কর রেয়াত নেওয়া যাবে না। এই কোম্পানি এই সেবাটা কিনলো, মোবাইল টেলিফোন অপারেটর কোম্পানি, এই কোম্পানি এই যে 15% ভ্যাট দিল এই সেবার সাথে, এই ভ্যাটটা রেয়াত পাবে না। তো আমার মনে হয় যে বিষয়টা স্পষ্ট হয়েছে যে এন্টারটেইনমেন্ট রিলেটেড কোনো উপকরণ যদি ক্রয় করা হয় তাহলে তার বিপরীতে রেয়াত পাওয়া যাবে না। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে যে প্রতিষ্ঠান এই সেবা প্রদান করলো সেই প্রতিষ্ঠান রেয়াত পাবে। সেই প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মকাণ্ড হলো এই এন্টারটেনমেন্ট প্রদান করা। তো আমি আগেই উল্লেখ করেছি যে এই বিদেশি শিল্পী সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা, এটা বর্তমানে আমাদের দেশের ভ্যাট সিস্টেমে ভ্যাটেবল সেবা। এখানে ভ্যাটের হার 15%, সাপ্লিমেন্টারি ডিউটির হার 10%। এই প্রতিষ্ঠান নিজে রেয়াত নিতে পারবে, কিন্তু এই সেবা যে প্রতিষ্ঠান ক্রয় করেছে সেই প্রতিষ্ঠান রেয়াত নিতে পারবে না। প্রিন্সিপালটা হলো যে এন্টারটেইনমেন্ট রিলেটেড কোনো পারচেজ করা হলে পণ্য বা সেবা, তার বিপরীতে রেয়াত নেওয়া যাবে না। আমরা 18 নম্বর পয়েন্টটা আমরা শেষ করলাম। এবার 19 নম্বর পয়েন্টটা ডিসকাশন করব। ধারা 46-এর উপধারা 2-এর দফা গ, 19 নম্বর ক্ষেত্র যেখানে রেয়াত নেওয়া যাবে না। দফা গতে বলা আছে যে স্পোর্টস রিলেটেড কোনো উপকরণ বা কোনো সমিতি বা কোনো ক্লাবের সদস্যপদ লাভ বা সেখানে প্রবেশাধিকার সম্পর্কিত কোনো উপকরণের বিপরীতে রেয়াত নেওয়া যাবে না। বিষয়টা একটু স্পষ্ট করে বলি। স্পোর্টস রিলেটেড, খেলাধুলা ক্রীড়া সম্পর্কিত কোনো উপকরণ। ধরুন একইভাবে আমরা আগে যে উদাহরণটা দিলাম, আমাদের দেশের একটা মোবাইল টেলিফোন অপারেটর কোম্পানি, সেই কোম্পানি একটা স্পোর্টস ইভেন্ট আয়োজন করলো, তাদের কর্মচারীদের জন্য উপভোগ করার জন্য একটা স্পোর্টস ইভেন্ট আয়োজন করলো। আয়োজন করার জন্যে একটা স্পোর্টস ইভেন্ট অর্গানাইজার একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিল, একটা খেলাধুলা আয়োজনকারী একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হলো। তো আমাদের দেশের ভ্যাট সিস্টেমে এই খেলাধুলা আয়োজনকারী এই যে সেবা, এই সেবা ভ্যাটযোগ্য সেবা। এই সেবার উপরে 10% ভ্যাট আছে বর্তমানে। তো ওই প্রতিষ্ঠান খেলাধুলা আয়োজন করে বিল সাবমিট করলো এই মোবাইল টেলিফোন অপারেটর কোম্পানির কাছে, সেখানে বিলের সাথে 10% ভ্যাট যোগ করা হলো। তো আমরা কি শিখলাম? আমাদের প্রিন্সিপালটা কি? আমাদের প্রিন্সিপালটা হলো যে খেলাধুলা বিষয়ক কোনো পারচেজ, কোনো উপকরণের ক্ষেত্রে উপকরণ কর রেয়াত পাওয়া যাবে না। এই মোবাইল টেলিফোন অপারেটর কোম্পানি, যে কোম্পানি এই সেবাটা গ্রহণ করেছে, এই সেবার মধ্যে 10% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। এই মোবাইল টেলিফোন কোম্পানির জন্যে এই উপকরণটা রেয়াতযোগ্য হবে না, মোবাইল টেলিফোন কোম্পানি রেয়াত পাবে না। আগের মতো একইভাবে যে প্রতিষ্ঠান এই সেবাটা দিয়েছে, এটা সেই প্রতিষ্ঠানের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড, সেই প্রতিষ্ঠান রেয়াত পাবে যদি রেয়াতের অন্যান্য শর্তাবলীর সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয়। আমরা জানি যে রেয়াত নেওয়ার একটা অন্যতম শর্ত হলো আউটপুট ভ্যাট 15% হতে হবে, প্রদেয় ভ্যাট 15% হতে হবে। তো যে প্রতিষ্ঠান এই খেলাধুলা আয়োজনের কাজটা সম্পাদন করলো, সেই প্রতিষ্ঠানের প্রদেয় ভ্যাট, এখানে আমি একটু আগে উল্লেখ করেছি যে এখানে বর্তমানে ভ্যাট হলো 10%। যেহেতু বর্তমানে ভ্যাট 10%, তো সেই প্রতিষ্ঠান রেয়াত পাবে না। 15% হলে রেয়াত পেত। তো আমাদের মূল কথাটা হলো যে কোনো খেলাধুলা আয়োজন সংক্রান্ত কোনো উপকরণ যদি কেউ ক্রয় করে, তাহলে সেই উপকরণের বিপরীতে রেয়াত পাওয়া যাবে না। আমরা 19 নম্বর ক্ষেত্র ডিসকাশন শেষ করলাম। এবার 20 নম্বর ক্ষেত্র, ধারা 46-এর উপধারা 2-এর দফা ঘ। এটা একটু সহজ। এখানে বলা আছে যে পণ্য পরিবহন সংক্রান্ত যে সেবা, সেই সেবার বিপরীতে 80% রেয়াত পাওয়া যাবে, 20% রেয়াত পাওয়া যাবে না। পণ্য পরিবহন সংক্রান্ত যে সেবা,
সেই সেবার বিপরীতে 80% রেয়াত পাওয়া যাবে, 20% রেয়াত পাওয়া যাবে না। বিষয়টা একটু এক্সপ্লেন করি। ট্রান্সপোর্টেশন কন্ট্রাক্টর, পরিবহন ঠিকাদার, এটা আমাদের বাংলাদেশের ভ্যাট সিস্টেমে এটা একটা সেবা। এই সেবার একটা ডেফিনেশন আছে। তো আমি খুব সহজ করে বলি যে এই সেবাটার প্রকৃতি কি। সেবাটার প্রকৃতি হলো যে পণ্য এক স্থান থেকে আর এক স্থানে পৌঁছে দেওয়ার যে কাজ, এই কাজটাকে বলে হলো পরিবহন ঠিকাদার সেবা, ট্রান্সপোর্টেশন কন্ট্রাক্টর সেবা। আমাদের দেশের যারা ভ্যাট প্রদানকারী নিবন্ধিত প্রতিষ্ঠান, তারা প্রচুর এই সেবা গ্রহণ করে। যখন বিদেশ থেকে পণ্য আমদানি হয়, চিটাগাং কাস্টম হাউস, বেনাপোল কাস্টম হাউস, বিভিন্ন জায়গায়, তখন মংলা কাস্টম হাউস, তখন সাধারণত আমদানিকারকের পণ্যটা পৌঁছে দেয় এই পরিবহন ঠিকাদার পোর্ট থেকে পণ্যটা নিয়ে আমদানিকারকের প্রাঙ্গণে পৌঁছে দেয়। অনেক আমদানিকারকের নিজস্ব ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে, আবার অনেক আমদানিকারকের নিজস্ব ট্রান্সপোর্টেশন সিস্টেম নাই, তারাই পরিবহন ঠিকাদারের সেবা ব্যবহার করে। তাহলে পরিবহন ঠিকাদার সেবাটা কি, সেটা আমার মনে হয় যে দর্শকগণ বুঝতে পেরেছেন। তো পরিবহন ঠিকাদারের উপরে আমাদের দেশের এখন ভ্যাটের বিধান কি? ভ্যাটের বিধান হলো যে যদি পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহন হয় তাহলে ভ্যাটের হার 5%। পেট্রোলিয়ামজাত পণ্য, পেট্রোল, ডিজেল, অকটেন ইত্যাদি পেট্রোলিয়ামজাত পণ্য যদি পরিবহন করা হয় সেখানে ভ্যাটের হার 5%। আর যদি পেট্রোলিয়ামজাত পণ্য ছাড়া অন্য যে কোনো পণ্য পরিবহন করা হয় তাহলে ভ্যাটের হার 10%। আর যদি খাদ্যশস্য পরিবহন করা হয়, ফুড গ্রেইন, ধান, চাল ইত্যাদি ফুড গ্রেইন যদি পরিবহন করা হয় তাহলে ভ্যাট নাই, ভ্যাট এক্সাম্পটেড। তাহলে পরিবহন ঠিকাদারের উপরে ভ্যাটের কি বিধান সেটা আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। সেটা হলো পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের ক্ষেত্রে ভ্যাটের হার, পরিবহন ঠিকাদারের উপরে ভ্যাটের হার 5%। পেট্রোলিয়ামজাত পণ্য ছাড়া অন্য পণ্য পরিবহনের ক্ষেত্রে পরিবহন ঠিকাদার সেবার উপরে ভ্যাটের হার 10%। আর খাদ্যশস্য পরিবহনের ক্ষেত্রে পরিবহন ঠিকাদারের কোনো ভ্যাট নেই, এই ভ্যাট এক্সাম্পটেড। তো আমাদের মূল পয়েন্টটা কি? আমাদের মূল পয়েন্টটা হলো যে এই পণ্য পরিবহন সেবার ক্ষেত্রে 80% রেয়াত নেওয়া যাবে, 20% রেয়াত নেওয়া যাবে না। ধরুন একটা প্রতিষ্ঠান, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান বিদেশ থেকে উপকরণ আমদানি করছে, ধরেন 50 টন, চিটাগাং কাস্টম হাউসের মাধ্যমে আমদানি করছে। চিটাগাং কাস্টম হাউস থেকে একটা পরিবহন ঠিকাদার এই পণ্যটা নিয়ে তার নিবন্ধিত অঙ্গন হচ্ছে গাজীপুর, সেখানে পৌঁছে দিল। তো এটা পেট্রোলিয়ামজাত পণ্য না, এটা অন্য পণ্য, এখানে ভ্যাটের হার 10%। তো পরিবহন ঠিকাদার যিনি এই পণ্যটা পৌঁছে দিলেন তিনি এখন বিল সাবমিট করলেন, 10% ভ্যাট সহ বিল সাবমিট করলেন। তো আমদানিকারক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান সেবাটা নিল, সেই প্রতিষ্ঠান রেয়াত নিতে পারবে 80%। এই ভ্যাট ইনভয়েসে পরিবহন ঠিকাদার যে ভ্যাট অ্যাড করেছে, আমি ধরে নিলাম যে এখানে পরিবহন ঠিকাদারের বিল হলো 1 লক্ষ টাকা, আর এখানে ভ্যাট হলো 10%, 10,000 টাকা। তাহলে মোট বিল হলো 1,10,000 টাকা। তো এই 10,000 টাকা হলো ভ্যাট, এই 10,000 টাকার 80% হচ্ছে 8,000 টাকা। তো আমদানিকারক প্রতিষ্ঠান এই ক্ষেত্রে 10,000 টাকা ভ্যাট পরিশোধ করলেও সে 80% অর্থাৎ 8,000 টাকা ভ্যাট রেয়াত নিতে পারবে, আর 20% 2,000 টাকা ভ্যাট রেয়াত নিতে পারবে না। তো আমার মনে হয় প্রিয় দর্শক, আমি এই পয়েন্টটা বোঝাতে পেরেছি যে পরিবহন ঠিকাদার সেবা গ্রহণের ক্ষেত্রে 80% ভ্যাট রেয়াত নেওয়া যাবে, 20% ভ্যাট রেয়াত নেওয়া যাবে না। তো আমরা 20টা ক্ষেত্র আমরা শেষ করলাম। আমরা ডিসকাশন করলাম যে এই 20টা ক্ষেত্রে উপকরণ কর রেয়াত নেওয়া যায় না। আমরা আজকে রেয়াতের 11টা সেশন শেষ করলাম। আমরা এই পর্যন্ত ডিসকাশন করেছি, প্রথমে আমরা ডিসকাশন করেছি ধারা 2 এর দফা 18 ক। সেখানে আমরা ডিসকাশন করেছি যে উপকরণ কি, আমাদের দেশের ভ্যাট সিস্টেমে কোন কোন আইটেম উপকরণ বলে গণ্য হয় এবং কোন কোন আইটেম উপকরণ বলে গণ্য হয় না। এরপর আমরা ধারা 46 আলোচনা করলাম। ধারা 46-এর উপধারা 1 এবং 2 আলোচনা করলাম। উপধারা 1 এবং 2-এ আমরা 20টা ক্ষেত্র আলোচনা করলাম, যে 20টা ক্ষেত্রে উপকরণ কর রেয়াত নেওয়া যায় না। আগামী 1-2টা সেশনে আমরা উপকরণ কর রেয়াতের ডকুমেন্টেশন, দলিলাদি এবং
রেয়াত নেওয়ার প্রক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এরপর কয়েকটা সেশন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে আলোচনা করব। মাঠ পর্যায়ের প্র্যাকটিক্যাল পরিস্থিতি আমরা একটা একটা করে বলবো এবং সেখানে উপকরণ কর রেয়াত নেওয়া যাবে কি যাবে না তা আমরা এ যাবৎ যা শিখলাম তার ভিত্তিতে আমরা সিদ্ধান্তে আসার চেষ্টা করব। আশা করি আপনারা এনজয় করবেন, যারা ভ্যাট প্রফেশনের সাথে আছেন তারা এনজয় করবেন। তো এখনও আমরা হয়তো 4-5-6টা সেশন নিব এই উপকরণ কর রেয়াতের উপরে, তারপরে আমরা রেয়াত শেষ করব। আমি আশা করি রেয়াতের উপরে দর্শকদের ভালো ধারণা হবে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা এনজয় করছেন। আপনারা যারা আমাদের সাথে থাকতে চান, ভ্যাট সম্পর্কে জানতে চান, ভ্যাট প্রফেশনাল হতে চান, তারা এই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন। ভিডিওগুলো নিয়মিত পেতে হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি যারা ভ্যাটের সাথে আছেন বা অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কিত কোনো কাজের সাথে আছেন তাদের ভালো লাগবে, এটা প্রয়োজন হবে। তাই অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, তাহলে ব্যাপকভাবে ভিডিওগুলো মানুষের দেখার সুযোগ হবে। তো প্রিয় দর্শক, আজ আর কথা বাড়াবো না, আমাদের সাথে থাকুন। আজ আমরা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।